দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া বাস টেনে তোলা হয়েছে, 14 যাত্রী নিহত, 7 জন জীবিত উদ্ধার, অনেকেই নিখোঁজ। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে, জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ, ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। দুর্নীতির বিষবাষ্প দূর না হলে স্বাধীনতার সুফল পাবে না জনগণ, ডাক্তার শফিক। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালহিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি রাত 12টার দিকে টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার বিকেল 4:45টার দিকে অন্তত 40 জন যাত্রী নিয়ে ঢাকাগামী বাসটি পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত 14 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 3টি শিশু ও 9 জন নারী। জীবিত 7 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ঈদের ছুটি শেষ, আনন্দের রেশ কাটতে না কাটতেই নিয়তির কি নিদারুণ খেলা। জীবন থেকেই ছুটি নিয়ে তারা ডুবে গেল পদ্মায়। ফেরা হলো না কর্মস্থলে। নদী পাড়ে এখন শুধুই স্বজনদের আহাজারি, উদ্বেগের অপেক্ষা, দীর্ঘশ্বাস। আমার ওয়াইফ গাড়িতে ছিল, আমরা গাড়ি যাত্রী রেখে আমরা একটু আগে গাড়িতে নেমে আসছিলাম। তো আমার মেয়ের সঙ্গে বসেছিল। বুধবার বিকেলে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা। এলাকাবাসী জানায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে মুহূর্তেই তলিয়ে যায়। দুর্ঘটনার পর সাঁতরে তীরে ওঠে কয়েকজন, নিখোঁজ রয়েছে বেশিরভাগ যাত্রী। খবর পেয়ে জাহাজ হামজা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুরু করে উদ্ধার অভিযান। হতাহত কয়েকজনকে পাঠানো হয় হাসপাতালে। রাতের আধার, স্রোত, পদ্মার গভীরতা সব মিলে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। বুধবার দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে পারছেন না গ্রাহকরা। যারা পেয়েছে তাদের লাইনে অপেক্ষা করতে হয়েছে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। 2-1টি পাম্পে চাহিদা মতো তেল পাওয়া গেলেও বেশিরভাগ পাম্পে রেশনিংয়ের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। তামজিদ সুমনের রিপোর্ট। গ্রাহকদের এই লম্বা লাইনই বলে দেয় জ্বালানি তেলের সংকট কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। বিজয় সরণির এই পাম্পে তেল নিতে এসে লাইনের শেষ মাথায় গ্রাহক দাঁড়িয়েছেন মহাখালী জাহাঙ্গীর গেট ছাড়িয়ে প্রায় বিএফ শাহীন কলেজের সামনের রাস্তায়। তবে সেখানেও রয়েছে অনিশ্চয়তা, কারণ সকাল 7টায় দাঁড়িয়ে বেলা 11টাতেও তেল পাননি অনেক গ্রাহক। 3 ঘন্টার মতো হয়ে গেল, তো ওনারা অ্যানাউন্স করছে যে 11টা পর্যন্ত আমরা তেল দিব, তো অলমোস্ট 11টা তো বাজে। রেশনিংয়ের মাধ্যমে সময় বেঁধে দিয়ে পাম্পগুলোতে তেল দেয়া হচ্ছে। এতে বিপাকে পড়েছেন অনেকে, কারণ দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ করেই তেল সরবরাহ বন্ধের ঘোষণা আসছে। 3 ঘন্টা, এখন তো বিশাল বড় সিরিয়াল, আরও তো 2 ঘন্টা লাগবে। আমি 7:30টায় জাহাঙ্গীর গেট থেকে সিরিয়াল শুরু হয়েছে, এখন বাজে মনে হয় 11টা। এই দোরগোড়ায়, জানি না এখনো পাবো কিনা। এরই মধ্যে রাজধানীতে কিছু কিছু পাম্পে তেল নেই এমন প্ল্যাকার্ড বসানো হয়েছে। ফলে বড় পাম্পগুলোতে পড়েছে অতিরিক্ত চাপ। কি করবো, হেঁটে যাইতে হবে। মন্ত্রী বলছে না আমাদের হেঁটে যাবো অফিসে। বলছে যে তেল মজুদ আছে পর্যাপ্ত, অফিস আদালত খুলুক, কিন্তু এখন খুলে যাওয়ার আগ মুহূর্তেই তেল শেষ। সেই ক্ষেত্রে এখন তো ভোগান্তি ছাড়া আর কোনো উপায় নাই। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকটের সমাধান নিয়ে আলোচনা হয়। ঈদের পর তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও সরবরাহ ঘাটতি ও পাম্পে অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভাগের সচিবরা যোগ দেন। জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। বুধবার সকালে বিএনপি সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তির সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন করা হবে। তিনি জানান, সরকার গত 1 মাসে নির্বাচনকালীন প্রতিশ্রুতি সামনে রেখে কর্মসূচি বাস্তবায়ন করেছে। এরই মধ্যে 4,10,00,000 পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আগামী 6 মাসে 1200 কিলোমিটার খাল খননের পাশাপাশি পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ করা হবে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থান সরকারের কাছে অত্যন্ত স্পর্শকাতর জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অধ্যাদেশ যাচাই বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, 120টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে। জুলাইয়ের 4টি অধ্যাদেশ নিয়ে একমত হয়েছেন কমিটির সদস্যরা। সরকার ও বিরোধী দলের সদস্যরা একমত না হওয়া বিষয়ে 29শে মার্চ পরবর্তী বৈঠক হবে। এদিকে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রেই জুলাই সনদের বাইরে গিয়ে সুপারিশ করতে চায় সরকার। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির আত্মত্যাগ, বীরত্ব এবং মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার দিনটি ঘিরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। এ উপলক্ষে সেখানে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক অনন্য অর্জনের নাম 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। 24 বছরের পাকিস্তানি শোষণের শৃঙ্খল মুক্ত হয়ে এই দিন বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে বুনন হয় মুক্তি সংগ্রামের সংকল্প। স্বাধীনতার 55 বছর পেরিয়ে দেশের মানুষের কাছে দিনটি আজও অবিস্মরণীয়। তামজিদ সুমনের রিপোর্ট। স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, বাংলাদেশের মানুষের জন্য এই শব্দের মাঝেই লুকিয়ে আছে অস্তিত্ব, অহংকার, আবেগ, অনুভূতি আর সম্মান। বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদ এই স্বাধীনতা, যা অর্জিত হয় 1971 সালের 26শে মার্চ। এই দিনেই পাকিস্তানের শৃঙ্খল মুক্ত হয়ে দীপ্ত শপথে এগিয়ে গিয়েছিল বাংলার দামাল ছেলেরা। মুক্তির সংগ্রামে প্রস্তুত করেছিল নিজেদের। 70-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও পাকিস্তানি শাসক গোষ্ঠী তৎকালীন আওয়ামী লীগের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করতে চায়নি, বরং পূর্ব পাকিস্তানে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ ঘটিয়ে শোষণের নতুন ছক তৈরির পায়তারায় লিপ্ত হয় পাকিস্তান। ঠিক তখনই প্রতিবাদ থেকে প্রতিরোধের পথ বেছে নেয় বাংলার আপামর জনতা। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে 25 মার্চ রাতে নতুন ছক আঁকে পাকিস্তানি হানাদার বাহিনী। রাতের আধারে সারা দেশে গণহত্যা চালায়। এই খবর ছড়িয়ে পড়লে শুরু হয় প্রতিরোধের স্ফুলিঙ্গ। 26শে মার্চের প্রথম প্রহরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আসে স্বাধীনতার ঘোষণা। এরপর টানা 9 মাস সশস্ত্র মুক্তি সংগ্রামের পর অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। পৃথিবীর বুকে স্থান করে নেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। বাংলার আকাশে পথ পথ করে উড়ে মানচিত্র খচিত লাল সবুজের পতাকা। বাংলাদেশই একটা প্রথম দেশ যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে সমস্ত দেশ উপনিবেশিকতার হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছিল, তাদের ভিতর থেকে আবার স্বাধীন হতে পেরেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধটাই প্রথম একটা সাকসেসফুল ন্যাশনালিটি গ্রুপ। স্বাধীনতা দিবসে সবার প্রত্যাশা, সকল সংকট পিছনে ফেলে ঐক্যতানে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
দুর্নীতির বিষবাষ্প যতদিন পর্যন্ত সমাজ থেকে দূর না হবে ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার সুফল জনগণ ভোগ করতে পারবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, পরিবর্তিত বাংলাদেশে শাসক বদলেছে কিন্তু শোষক বদলায়নি। এতদিন আত্মগোপনে থাকা ফ্যাসিবাদ নির্বাচনের পর মাথা চাড়া দিয়ে উঠেছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিক। জুলাই সনদ বাস্তবায়নে সরকার টালবাহানা করছে অভিযোগ করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। অন্যথায় প্রয়োজনে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তারা। আইনাঙ্গনে বিগত দিনে যে অন্যায় অনিয়ম হয়েছে তার পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি আরও বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। আমি প্রত্যাশা করি জুলাই গণ আন্দোলনের পরে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বিচার বিভাগ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করবে এবং রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের জন্য ন্যায়কর এবং রাষ্ট্রের স্বার্থের পক্ষে যাই এমন বিষয়ে সবসময় স্বার্থ দেখা হবে এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে মানুষ আমাদের প্রতি যে আস্থা, সে আস্থা রাখবেন। বাংলাদেশের প্রায় 15% সাংবাদিক কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন, এমনই তথ্য উঠে এসেছে এক জরিপে। 339 জন সাংবাদিকের উপর পরিচালিত ওই জরিপে দেখা যায়, পুরুষদের তুলনায় নারীরা মৌখিক, অনলাইন এবং শারীরিক হয়রানির শিকার হয়েছেন উল্লেখযোগ্যভাবে বেশি। বুধবার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম পেশাজীবীদের জন্য যৌন হয়রানি প্রতিরোধ প্রোটোকলের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। বিবিসি মিডিয়া অ্যাকশন ও ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স যৌথভাবে 2025 সালে এই সমীক্ষাটি পরিচালনা করে। আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে রিহ্যাব নির্বাচন 2026-2028 উপলক্ষে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বনানী ক্লাবে আয়োজিত এই সভায় আবাসন খাতের বিশিষ্ট ব্যবসায়ী ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা আবাসন খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। সভায় প্রার্থীরা তাদের অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের সমর্থন চান। আয়োজকরা জানান, আবাসন খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঈদের সপ্তাহব্যাপী ছুটির মধ্যেও সচল ছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। এ সময় নিরবিচ্ছিন্নভাবে পণ্য খালাস ও জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম চলেছে। ফলে জ্বালানি তেলের সাপ্লাই চেইন ও নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করা গেছে। ঈদের ছুটি শুরুর আগে সার্বিক তদারকির জন্য টাস্ক ফোর্স গঠন করে বন্দর কর্তৃপক্ষ। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের জেটি সাইড এবং বহির্নোঙরে পণ্য খালাস নিবিড়ভাবে তদারকি করা হয়। সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে ভিয়েতনাম ম্যাচ আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে, তাই এই ম্যাচে ভালো করতে চায় বাংলাদেশ। এসব কথা জানিয়েছেন প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। অন্যদিকে নিজেদের মাঠ হ্যানয়ে বাংলাদেশকে রুখতে হামজা চৌধুরীর ভিডিও পর্যালোচনা করছে ভিয়েতনাম। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ভিয়েতনাম ম্যাচের এক সপ্তাহ না পেরোতেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 31 মার্চ ওই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের অন্তর্ভুক্ত। তার আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি মূলত প্রস্তুতির জন্যই। গত জানুয়ারিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্টন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান হামজা। তাতে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়। সেই অনিশ্চয়তা কাটিয়ে দলে যোগ দিয়েছেন হামজা, যদিও ভিয়েতনাম ম্যাচে তার খেলা নিয়ে স্পষ্ট বার্তা দেননি কোচ। আমাদের লক্ষ্য সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। হামজা ভালোই আছে, কিন্তু আবহাওয়া সময় অঞ্চলের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। হামজাকে নিয়ে অনিশ্চয়তা থাকলে কোনো ঝুঁকি নিতে চান না ভিয়েতনামের কোচ। হামজাকে নিয়ে আমাদের বেশ ভালোই ধারণা রয়েছে। সে ইংল্যান্ডে খেলেছে, আমরা তার ভিডিও বিশ্লেষণ করেছি যাতে তার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করা যায়। আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা। 11 পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। 2, 3 ও 4-এ থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট 8, 5 ও 2। প্রত্যেকেই 5টি করে ম্যাচ খেলেছে। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।